শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে মানহানির অভিযোগ তাদের। বেলা 11:30টার দিকে উত্তরা, এরপর 12টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে 8 দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। সায়েন্স ল্যাব থেকে আন্দোলনকারীদের একটি অংশ যায় টিএসসিতে, সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। যারা এখনো নির্ধারিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তাদের পরীক্ষা স্থগিত রাখা, বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়া সকল শিক্ষার্থীকে 14 নম্বর গ্রেস মার্ক বাধ্যতামূলক দেয়া সহ 8 দফা দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে সকাল 11:30টা থেকে উত্তরায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জায়গায়ও গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। সে আমাদের ফার্মের মুরগি বলেছে। শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। আমাদের পরীক্ষায় ক্যামেরা লাগানো, গার্ড কঠিন, প্রশ্ন কঠিন, তারপর এই বন্ডার মাঝে আমাদের পরীক্ষা হচ্ছে। তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সব পরীক্ষা বান্ধব, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কি উন্নত হচ্ছে সেটার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি, সেই ভোগান্তটা তো দূর করা লাগবে নাকি? এখন সরকার প্রশাসনিকভাবে পুলিশকেও জানালো হলো, ওনারা বলতে আমাদের কিছু করা নেই, আপনারা জানতে আমরা কি ছাত্রদের সাথে যুদ্ধ করবো নাকি? প্রায় 3 কিলোমিটার মতো আমি হেঁটে আসছি, সামনে জানি না আর কতটুকু হাঁটতে হবে, বাট আমার ইমার্জেন্সি, আমার আম্মু অসুস্থ। কিছু রাস্তা বন্ধ, যেটা দাবি ওইটা করুক, রাস্তা বন্ধ লাভটা কি? এবার রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, প্রশাসনিক দুর্বলতার কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে আবারও পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার কথাও বলেছেন। এই খবরের পর আন্দোলনে কোনো প্রভাব পড়েছে কিনা? লোপা, সকাল থেকে যেহেতু তারা আন্দোলন করছে, এখন পর্যন্ত তারা এমন কোনো বার্তা পায়নি। তবে তাদের যে আন্দোলনটি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে এই বার্তাগুলো না পৌঁছাবে, তাদের যে দাবিগুলো রয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করে। কিছুক্ষণ পরপর কিন্তু আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু এই মহাসড়কটি দিয়ে প্রায় 41টি জেলার পরিবহন এবং যাত্রীরা আসলে যাতায়াত করে, দেখছি সকাল থেকে কিন্তু বিভিন্ন পেশার মানুষ তারা পায়ে হেঁটে এইভাবে আসলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে কিন্তু 3 কিলোমিটার দূর কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেখানে আমরা দেখছি বিদেশগামী যে যাত্রীগুলো রয়েছে তারাও কিন্তু পায়ে হেঁটে বিভিন্নভাবে তারা তাদের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো ধরার চেষ্টা করছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের ভোগান্তির কথাও শুনেছি। ঠিক একইভাবে কিন্তু বিপরীত পাশে কিন্তু শিক্ষার্থীরা ঠিক একইভাবে বলছে তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের দাবি যদি না মানা না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত মহাসড়কে থাকবে। আমরা দেখেছি এখানে যৌথ বাহিনী এসেছে, সেনাবাহিনীও তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। দেখছি যে রাজধানীর উত্তরার যে উত্তর বিভাগে যে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক সহ সকলে আসলে বোঝানোর চেষ্টা করছে যেন মহাসড়কটা ছেড়ে যেন পাশে তাদের আন্দোলন করতে পারে, এমনটাই কিন্তু আসলে আমরা দেখছিলাম। বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। পরিশেষে কিন্তু তারা যে এখানে এসে যে আসলে তাদেরকে সমাধান দিবে বা কেউ তাদেরকে আসলে সরিয়ে দিবে, এটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখিনি। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বেশ কয়েকটি পরিবহন ছাড়ার চেষ্টা করছিল, তাৎক্ষণিকভাবে কিন্তু শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে সহপাঠীরা রয়েছে তাদেরকে একত্রিত করে ঠিক আবারও ব্যারিকেড দেওয়া হয় এবং তাদের যে আন্দোলনের যে স্লোগানগুলি রয়েছে সেই স্লোগানগুলো একটু পর পর দিয়ে কিন্তু তাদের যে পার্শ্ববর্তী এলাকায় যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে আবার যোগান দেওয়া। পলাশ, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দেশের কয়েক জেলায় বিক্ষোভ হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় ভোগান্তির কথা জানিয়ে পরীক্ষা স্থগিতের দাবিও জানানো হয়। এছাড়া প্রশ্নপত্রের ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। দেশের কয়েক জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে চলে বিক্ষোভ কর্মসূচি। রাজশাহীতে মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয় ছাত্রছাত্রীরা। প্রশ্নপত্রে ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানান তারা। পরিস্থিতি মানে একদম পরিস্থিতি স্বাভাবিক হয় না পর্যন্ত পরীক্ষা আমরা স্থগিত চাই। আমি মিলন সাহেবকে বলতে চাই, এই সেম রুটিনে আপনাকে আমি 2 বছর সময় দিলাম, আপনি পড়েন, প্রিপারেশন নেন, আমি পরীক্ষা কোশ্চেন করবো, আপনি এসে পরীক্ষা দিয়ে যান।
অবরোধ করা হয় বরিশাল শিক্ষা বোর্ডের সামনের মহাসড়কও। 2 ঘণ্টাব্যাপী সেখানে চলে বিক্ষোভ। বন্ধ হয়েছে যান চলাচল। এ সময় দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের শিক্ষা প্রশ্ন যে করা হয়েছে সেই প্রশ্নের উন্নয়ন। এই একদিনে কি আমরা এমসিকিউ প্র্যাকটিস করে যাব নাকি সিকিউ প্র্যাকটিস করব? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সেখানেও চলে বিক্ষোভ। এ সময় 10 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ 3 দফা দাবিতে চট্টগ্রামে ভাইকিং রো স্টাইলে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরীক্ষা শুরুতে বলেছে আমাদের অভিন্ন প্রশ্ন হবে, কিন্তু কেন আমাদের চট্টগ্রাম বোর্ডকে আলাদা করে, চট্টগ্রাম পুরো বোর্ডকে আলাদা করে কেন বাকি জেলায় প্রশ্ন হচ্ছে? বাংলাদেশে পুরো পরীক্ষা স্থগিত করতে হবে, এখন শুধু চট্টগ্রাম বোর্ড স্থগিত করলে হবে না। মিলন সাহেবকে বলতে চাচ্ছি, উনি যদি শিক্ষার্থী বান্ধব না হয়, আমাদের এর আগের অভ্যুত্থান হয়েছিল সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবার হয়তো শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে একটি শিক্ষা অভ্যুত্থান ডাক দিবে। এছাড়াও গাজীপুর, সাভার, ময়মনসিংহ, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রশাসনের সাথে কথা বলে পদার্থবিজ্ঞানের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংসদে সম্পূরক প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে পরীক্ষা বাতিলও করতে পারে তারা। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের ব্যাখ্যা দেন তিনি। বলেন, আবহাওয়া পরিস্থিতি মনিটরিংয়ের সময় সারা দেশের এসপি, বিভাগীয় কমিশনার, ইউএনও, বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়াবিদদের মতামত নেওয়া হয়েছে। ইউএনও ডিসিরা জানিয়েছিলেন, পরীক্ষা না নেয়ার মতো দুর্যোগ ঘটেনি। সারা রাতের বৃষ্টিতে পানি জমার কারণে কুমিল্লার কেন্দ্র স্থানান্তর করা হয়। পরীক্ষা নির্ধারিত সময়ের পরে গ্রহণ এবং সময় বাড়ানো হয়েছিল। শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পুরো নম্বর দেয়া হবে। আমাদের মায়া রয়েছে, মাননীয় স্পিকার সেই জন্য রয়েছে এবং 64টি জেলায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই প্রশ্নটি আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হয়নি। বেশিরভাগ এলাকার রাস্তা থেকে পানি নামলেও স্বস্তি ফেরেনি নগরবাসী। কিছু কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেসব এলাকার বাসিন্দারা। বিশেষ করে ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীরা আজও পড়েন বিপাকে। নগরবাসীর অভিযোগ, সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রাজধানীতে কমেছে বৃষ্টির তীব্রতা। অনেক এলাকার পানি নেমে গেলেও ব্যতিক্রম বংশালের আগাছাদেক সড়ক। দুপুরেও সড়ক জুড়ে ছিল হাঁটু সমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পুরো এলাকা। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা এলাকার মানুষ অসুস্থ হয়েছি এই জন্য, পুরা এই নোংরা পানির জন্য হাত পায়ে ঘা হয়ে আছে মা বোনের। আমরা এই যে হাঁটতেছি, পাও চুলকায়, ওই গাড়ায় ফিরে যায়, গাড়ি লই ফিরে যায়, কি করুক? এই আমাকে বাড়ি ঘর থেকে ভাড়া চলে গেছে, বাইকটা চলে গেছে, কারখানায় দাঁড় চলে গেছে, আমরা কিভাবে চলবো? আমরা তো অচল হয়ে গেছি। আমাদের এখানে রিক্সা পাওয়া যায় না, তারপরে স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি নাই, কিছু নাই, দেখেন রাস্তায় পানি উঠে আছে, রিক্সা ড্রেনে পড়ে যায়, কোথায় ড্রেন আছে কোথায় কি আছে বোঝা যায় না পানির জন্য। বারবার অভিযোগ দেওয়ার পরে সিটি কর্পোরেশন, বারবার অভিযোগ দেওয়ার পরও সিটি কর্পোরেশন ইচ্ছা করলে সব কিছু পারে, হ্যাঁ, তাদের সদিচ্ছাই সব কিছু, কিন্তু তারা কেন করছে না এটা আমরা জানি না। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, দোকানে ক্রেতা কমে গেছে, নষ্ট হচ্ছে পণ্য। দীর্ঘদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এলাকা ছাড়ছেন অনেক ভাড়াটিয়া। মানুষ বাড়িঘরের থেকে বাড়িতে পারতেছে না, ফ্যামিলি বাড়িঘর থেকে বাড়িতে আইতে ধরতে পারতেছে না,
আমরা ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের। পানির কারণে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা, ব্যবসা বাণিজ্য করতে পারি না, কাস্টমার আসতে পারে না। পানি এসে পুরো দোকানে আমার মালপত্র যা আছে সব ভিজে একদম চুরমার করে দেয় ব্যবসা। হ্যাঁ, বেচাকিনি হচ্ছে না, কাস্টমার নাই, কাস্টমার আসতেছে না, মানুষের না আসলে তো আমরা বেচাকিনি করতে পারবো না। শুধু এই সড়কটিই নয়, আশপাশের কয়েকটি সড়কেও দেখা গেছে একই চিত্র। দীর্ঘদিন পানিবন্দী থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এসব সড়ক। গত কয়েকদিনের ভারী বর্ষণের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি নেমে গেলেও রাজধানীর বংশালের এই এলাকাটি এখনও জলাবদ্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হলেও সিটি কর্পোরেশন কিংবা সরকারের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ। ফলে ক্ষোভ প্রকাশ করছেন তারা, সেই সাথে প্রত্যাশা করছেন দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হবে সরকার। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যন্ত্রতন্ত্র, ময়লা আবর্জনা এবং পলিথিনগুলো এখানে সেখানে ফেলবেন না। এদিন দুপুরে নাগরিক দুর্ভোগ কমাতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও জনসচেতনতা বাড়াতে প্রচারণা কার্যক্রম চালায় এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ। জলাবদ্ধতা নিরসন করতে না পারাকে নতুন সরকারের ব্যর্থতা বলছে তারা। আমরা আপনাদের পাশে থেকে সব সময় কাজ করতে যেতে চাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসা উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার। আইসিটি বিভাগ থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে মন্ত্রী ও উপদেষ্টাকে ছাড়াই এই সংক্রান্ত কোর কমিটি গঠন করা হয়েছে। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উদ্বোধন করেন তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আয়োজনের। কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পের জন্য উদ্যোক্তাদের অনুদান তুলে দেন সরকার প্রধান। নতুন ধারণার ব্যবসায়িক উদ্যোগী স্টার্টআপ, তারুণ্যের হাত ধরে যে স্টার্টআপ তৈরি করবে সম্ভাবনার এক বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে এমন নতুন উদ্যোক্তাদের স্টল ঘুরে ঘুরে দেখলেন সরকার প্রধান তারেক রহমান। মনোযোগ দিয়ে শুনলেন উদ্যোক্তাদের উদ্যোগ আর সম্ভাবনার কথা। একটা স্টার্টআপে যেমন সফলতা আছে। এর আগে মিলনায়তনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকার 8 শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন স্টার্টআপ ও আগামীর বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন। তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার এরকম কোনো সুযোগ থাকবে। নিজ অবস্থান থেকে জবাবও দেন প্রধানমন্ত্রী। জানান, সরকারের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে একটি কমিটি গঠনের কথা। 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। এক প্রশ্নের জবাবে আগামী বছর ঢাকায় এআই হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এআই হ্যাকাথন যে হয়, এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব না। আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। বেঁচে থাকতে হবে, সেই জন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এর আগে বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। লুৎফুন্নেসা, অনেক অনেক অভিনন্দন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, সংবাদের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আমরা এ বিষয়ে সরাসরি জানবো। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে কি অবস্থা দেখছেন? আন্দোলন এখনো চলছে কিনা, শিক্ষার্থীরা কি বলছেন, সবকিছু একটু জানতে চাই। লোপা, আন্দোলন তো চলছেই এবং এই সংসদ ভবন মানিক মিয়া এভিনিউর এই এলাকাটি এখন শিক্ষার্থীদের দখলেই এবং এখানে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে কিছুটা সামনে। আমি চারপাশের দৃশ্য একটু দেখাতে চাই। এর আগে আমরা দেখেছি যে ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা রয়েছে 2026 এই এইচএসসি পরীক্ষা দিতে যারা আসছেন, সেখানে তারা কিন্তু এর আগে সকাল থেকে সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছিলেন এবং সায়েন্স ল্যাবে তারা দীর্ঘ সময় ছিলেন। সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীদের কিছু অংশ পরবর্তীতে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবং সেখান থেকে পরবর্তীতে আবার তারা বেশ কিছুক্ষণ সময়ের জন্য সায়েন্স ল্যাবে আবার অবস্থান নেন এবং সেখানে অবস্থান নেওয়ার পর পরবর্তীতে শিক্ষার্থীদের তরফ থেকে কিন্তু জানানো হয় তাদের যে দাবিগুলো রয়েছে, যে চূড়ান্ত দাবি, সেই চূড়ান্ত দাবিগুলোর ব্যাপারে সর্বশেষ কয়েকটি যে দাবি রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা জানায়। যার মধ্যে তারা প্রথম দাবি যেটি জানায় সেটি হচ্ছে যে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এরপর আগামীকালকের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো স্থগিত করতে হবে, নতুন রুটিন দিতে হবে এবং এর আগে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেগুলো আবার নতুন করে অনুষ্ঠিত করতে হবে সেই পরীক্ষাগুলো। এছাড়াও এই পরীক্ষাকে আবার নতুন করে সর্বোপরি এই পরীক্ষাকে নতুন করে মূল্যায়ন করার ব্যাপারেও কিন্তু তখন দাবি জানায় শিক্ষার্থীরা। দেখাই যাচ্ছে যে রাস্তার অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী যারা রয়েছে তারা মূল সড়কে অবস্থান নিয়ে ফেলেছে এবং সব এখানকার যত ধরনের গণপরিবহন আছে এবং যত ব্যক্তিগত যানবাহন আছে সেগুলো কিন্তু আসলে এই মুহূর্তে থমকে দাঁড়িয়েছে এবং এই জায়গাটিতেও আমরা দেখছি যে সেখানেও কিন্তু আসলে এই জায়গাতে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এর আগে আমরা দেখেছি যে সায়েন্স ল্যাবে যান চলাচল সীমিত ছিল, যান চলাচল বন্ধ ছিল, এবার এই যান চলাচলটি বন্ধ হয়ে গিয়েছে মানিক মিয়া এভিনিউর এখানে এসে। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আন্দোলনের কারণে নগরীর বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। এবার আমরা তার কাছে যাব। বিজয়, কতক্ষণ যাবৎ যানজটে আটকে আছে মানুষ, কি বলছেন তারা? অন্যান্য রাস্তার কি অবস্থা দেখছেন? লোপা, বেশ কয়েক ঘন্টা ধরে আসলে রাজধানীর বেশ কয়েকটি সড়ক আটকে রয়েছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর খিলক্ষেতে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে সেই এক্সপ্রেসওয়ের উপরে। আমি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এলিভেটেড ওয়েতেও পুরোটা আসলে যানজটের সৃষ্টি হয়েছে। ধারণা করা যাচ্ছে এই যানজটটি আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন বনানী ছেড়ে অনেক দূরই আসলে চলে গিয়েছে। কারণ আমি নিজেও আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2 ঘন্টা যাবৎ জ্যামে বসে আছি। অর্থাৎ শিক্ষার্থী যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে যে যানজটটি আসলে সৃষ্টি হয়েছে, সেই যানজটের কারণে কিন্তু উত্তরায় যারা আন্দোলন করছে তারা উত্তরার রাস্তাটি আসলে আটকে দিয়েছে এবং এই জন্য বিশ্ব রোড এবং উত্তরাগামী এলিভেটেড এক্সপ্রেসওয়েরও যে সকল যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকেও কিন্তু আটকে রয়েছে। এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে যারা আটকা পড়েছে, যারা যাত্রী রয়েছে বিভিন্ন বাসের, তারাও কিন্তু আসলে হেঁটেই রওনা দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে। এখানে বেশ যারা অফিসগামী মানুষ রয়েছে, যারা অফিস শেষ করে আসলে বাসায় ফিরবে, তারাও বেশ ভোগান্তিতে পড়েছে। মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যেহেতু গাড়ি আসলে চলতে পারছে না, কারণ উত্তরায় যে পয়েন্টটি রয়েছে যেখানে আসলে গাড়ি নামে, সেখানে নামার পর কিন্তু আর আসলে নামতে পারছে না গাড়িগুলো। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু তীব্র ভোগান্তিতে পরিণত হয়েছে এবং প্রত্যেক জায়গায় আসলে মানুষ, যে সকল জায়গায় আসলে যানজট রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ হেঁটেই পারাপার হওয়ার চেষ্টা করছে এবং তাদের গন্তব্যে কিন্তু আর আসলে হেঁটে যাওয়ার জন্যই রওনা দিয়েছে। কারণ কোনোভাবেই আসলে গাড়ি আসলে চলছে না এবং যে কারণে আসলে বেশ আমরাও তাই দেখতে পাচ্ছি, গাড়ি একেবারেই আটকে আছে। ধন্যবাদ বিজয় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বন্যার পানি নামার পর বহুমুখী সংকটে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র। ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত, আয় উপার্জন বন্ধ। সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্তরা। বৃষ্টি বন্ধ হওয়ায় রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নেমেছে। তবে ভাঙা সড়ক, কাদায় ডুবে থাকা বসতঘর, নষ্ট ফসল এবং জীবিকা হারানোয় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। 4-5 দিন পর সবাই ঘরে ফিরলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও পুনর্বাসন সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন। এলাকা খুব শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে। মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হইতেছে, সেজন্য রাস্তাটা পরিষ্কার নিজের উদ্যোগে। কয়টা করলা চাল কুমড়া চাটছিল,
মোটামুটিভাবে আমি যথেষ্ট ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরছেন বানভাসী মানুষ। তবে সপ্তাহ জুড়ে কর্মহীন থাকায় উপার্জন বন্ধ। ঘরবাড়ি সংস্কার করতে হিমশিম খাচ্ছেন। তার উপর নেই বিশুদ্ধ পানি, ঘরে জ্বলছে না চুলা। বন্যায় খাগড়াছড়ির 9 উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। গ্রামীণ সড়কসহ জেলার বিভিন্ন সড়ক ক্ষতবিক্ষত। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। পানি নেমে গেছে, নেমে যাওয়ার পরেও এখনো যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে মানুষ খুবই কষ্টে আছে। বাচ্চা কাচ্চা 5 জন পোলাপান, অনেক কষ্টে আছি আমি। দোকান চারিপাশে ভেঙে চলে গেছে, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাটা অতি দ্রুতভাবে সংস্কার করা দরকার। কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে দ্রুত আমাদের রাস্তাটা সংস্কার করা হয়। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি। ওখান থেকে সমাধান না পেলেই আমরা আমাদের বিতরণে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের ব্যবস্থা নিব। অন্যদিকে কক্সবাজারে বাকখালী ও মাতামুহুরী নদীর পানি নামতে শুরু করায় প্রত্যন্ত নির্মাঞ্চলে ঘরবাড়ি থেকে পানি নেমেছে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে কিছু এলাকায় এখনও পানিবন্দী অনেক পরিবার। ঘরে ঘরে খাদ্য ও সুপেয় পানির সংকট। সকালে কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গতকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল মনোযোগ হবে পুনর্বাসন কর্মসূচি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সেক্ষেত্রে গণহত্যার অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। এজন্য দুনিয়ার সেরা আইনজীবীও তিনি নিয়োগ দিতে পারবেন। বিচারে তার ইনসাফ নিশ্চিত করা হবে। তবে তথ্য উপদেষ্টা মনে করেন শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও তার কোনো প্রভাব নেই। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে নানা সময়েই দেশে ফেরার বার্তা দেন। সবশেষ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ হাসিনার এমন ঘোষণায় চলছে নানা আলোচনা। তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। উনি যদি আসেন, উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। বলেন, শেখ হাসিনা ভূ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছেন। তার ফেরার ঘোষণায় কোনো চাপে নেই সরকার। অপ্রাসঙ্গিক একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। যদি এমন হতো যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন, উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি, ব্যাপারটা তার এরকম না। এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। এর বিরোধিতা করে বিরোধী দলের ওয়াকআউট ও আন্দোলন প্রসঙ্গেও কথা বলেছেন তথ্য উপদেষ্টা। একথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। বিএনপি নির্বাচনের আগে স্পষ্টভাবে বলেছে, এমনকি সরকার গঠনের পরও বলেছে, পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি সরকার জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে। সংশোধনের মাধ্যমে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি তাদের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় 18 জন সদস্যের হাতে আফজালুর রহমান স্বাস্থ্য বীমার চেক তুলে দিয়েছে। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে বিজেসি কার্যালয়ে মোট 6,20,464 টাকার চেক বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ। অনুষ্ঠানে সদস্য সচিব ইলিয়াস হোসেন ও ট্রেজারার মানুষ ঘোষ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সদস্যদের যে কোনো বিপদে পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব। এ সময় বীমার টাকা সদস্যদের আর্থিক ও মানসিক স্বস্তি দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সদস্য সচিব ইলিয়াস হোসেন জানান, ভবিষ্যতে সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও এই সুবিধায় আনা হবে। এজন্য 10 কোটি টাকার কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে বিজেসির। বিজেসি জানায়,
2019 সাল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত 332 জন সদস্যকে 92 লাখ টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে। আমাদের সহকর্মীরা অনেকেই অনেক রকমের সমস্যার মধ্যে থাকে, আমরা নিজেরা অনেক রকমের সমস্যার মধ্যে থাকি। আমরা সেই সমস্যাগুলো একত্রে একসঙ্গে সব হাত একসঙ্গে মিলিয়ে আমরা মোকাবেলা করতে চাই। সেজন্যই মূলত এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালের জন্য রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত। 44 বছর বয়সী এই রেফারি এর মধ্যে বিশ্বকাপের 3টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। মরক্কোয় জন্ম নেয়া এই রেফারি 18 বছর বয়সে ডিভি ভিসায় যুক্তরাষ্ট্র যান। গ্রুপ পর্বে নেদারল্যান্ড, জাপান, উরুগুয়ে, স্পেন এবং শেষ 16 ব্রাজিল ও নরওয়ের ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। 2022 বিশ্বকাপের ফাইনালে চতুর্থ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন। 2 বার MLS-এর বর্ষসেরা হওয়া রেফারি ইসমাইল এলফাত এবার বাঁশি বাজাতে যাচ্ছেন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটিতে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টির একাংশ। রাজধানীতে আয়োজিত এই সভায় দলের শীর্ষ নেতারা তার অবদান স্মরণ করেন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং দেশের উন্নয়নে কাজ করেছেন। তার সময়ে জাতীয় বাজেট বর্তমানের তুলনায় অনেক কম হলেও উপজেলা ব্যবস্থা চালু, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিটি উপজেলায় চিকিৎসক নিয়োগের মতো যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছিল। মতপার্থক্য থাকলেও 1971 সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দলের একাংশের মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে জাতীয় পার্টি। তিনি জানান, আগামী 6 মাসের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলের নির্বাচনী প্রতীক লাঙল পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। যেদিন তিনি ক্ষমতা ছেড়েছিলেন সেদিন রাস্তায় কোনো আন্দোলন ছিল না। তিনি যেতে পারতেন, কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন, আমি কেন যাব? আমি এই দেশের ছেলে, আমি এই দেশের উন্নতির জন্য, মানুষের জীবনের পরিবর্তনের জন্য কাজ করেছি। আমরা সারা দেশের জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করব। আগামী 6 মাসের মধ্যে মাননীয় চেয়ারম্যান আইনি লড়াইয়ে আমাদের লাঙ্গল ইনশাআল্লাহ আমরা ফেরত। 5 আগস্ট ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই বিএনপি সরকার গঠন করতে পেরেছে, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বন্যার কারণে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় মানুষ কষ্টে থাকলেও তাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো খাদ্য সামগ্রী পৌঁছায়নি। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে 90,000 কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার, অথচ বন্যার্তদের জনপ্রতি বরাদ্দ হয়েছে মাত্র 30 টাকা। এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে পদযাত্রা বের হয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে অনিয়ম দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। সচিবালয়ে জুলাই জাদুঘর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় জানানো হয়, আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই জাদুঘর নির্মাণের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে জাদুঘর পরিচালনার জন্য সরকার নতুন আইন প্রণয়ন করে। সরকারের সুনির্দিষ্ট আইনি বিধিনিষেধ ও প্রক্রিয়া অনুসরণ করে অত্যন্ত দ্রুততার সাথে এই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রস্তুতি চলছে। এছাড়াও আগামী 2-1 দিনের মধ্যে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
আমরা তো ক্ষমতা এসেছি কয়েক মাস, কিন্তু হলে সেটা আগে হয়েছে। এ সময় দুর্নীতি কোনো সুযোগ নেই, কারণ এ সময় আমরা আসার পরে কোনো নিয়োগও হয় নাই, কোনো মানে ডেভেলপমেন্টের চলমান যেটুকু কাজ তার বেশি কোনো কাজও হয়নি। অথবা আমাদের সময় সব কিছুই হয়নি। এর আগে যদি হয়ে থাকে সেটা যদি সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাই, লতে কোনো লিমিটেশন নাই, কোনো তামাদি নেই। নারায়ণগঞ্জে তিতাস গ্যাস সংযোগ লাইন মেরামত করার সময় বিস্ফোরণে 4 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতরাতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল 1 নম্বর গলির দেলোয়ার হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হওয়া শ্রমিকদের মধ্যে আরিফুল ইসলামের 65% দগ্ধ হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি 3 জন শ্রমিককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায় দেলোয়ার হোসেনের সাথে শ্রমিকদের 17,000 টাকায় চুক্তি হয় সড়ক কেটে তার বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ মেরামত করে দেয়ার। রাতে মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনদের বাড়িঘর ভাঙচুর ও নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের কাছে আহ্বান জানান, দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্মীয় উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা জানান তারা। ভারত সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে। প্রতিবাদ সমাবেশে বিজেপি সরকারের নির্যাতনের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ দেখতে চান এনসিপি নেতারা। আর বিএনপি নেতারা ভারত সরকারের কঠোর সমালোচনা করে জাতিসংঘের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। জাতিসংঘের মিশন পাঠিয়ে এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভারতের উগ্রবাদী সরকার সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার করছেন তার একটি বিচার ব্যবস্থা করা এবং যারা করছেন তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারে নিয়ে আসার জন্য আমরা বাংলাদেশের তরফ থেকে স্পষ্ট বলতে চাই এবং আন্তর্জাতিক কমিউনিটির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভারতে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনাদের স্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে চাই এবং তাদেরকে সুরক্ষা দিতে হবে। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে 3 দিনব্যাপী হেলথ ফেস্ট 2026। সকালে বেলুন উড়িয়ে এই ফেস্টের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। 14 থেকে 16 জুলাই অনুষ্ঠিত এই আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেয়া এবং শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে থাকছে নানা রকম আয়োজন। স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, সচেতনতামূলক সেমিনার, কর্মশালা ও বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমে অংশ নিচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। স্বাস্থ্যসেবাকে সবার কাছে আরও সহজলভ্য ও সচেতনতামূলক করে তুলতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের মতে, তরুণদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। এনএসইউ, পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব এবং ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও তার বাণিজ্যিক মিত্ররা বাদে বাকি দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও গুনতে হবে 20% টোল। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় খরচের অর্থ আদায় করা হবে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে। ট্রাম্পের এসব পরিকল্পনা উড়িয়ে দিয়ে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজের নিয়ন্ত্রণ তাদের ছিল এবং থাকবে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থামছেই না। ইরান গুরুত্বপূর্ণ জলপথটি আটকে রাখায় পাল্টা অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেন। হরমুজ সংলগ্ন ইরানের অবকাঠামো লক্ষ্য করে জোরালো অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছে। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।
অঞ্চলটির নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেই আদায়ের পরিকল্পনা ট্রাম্পের। পাশাপাশি হরমুজের পণ্যবাহী জাহাজ যাতায়াতের উপর 20% টোল আরোপের কথাও জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দেবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। তবে ট্রাম্পের সব পরিকল্পনা উড়িয়ে দিয়েছে ইরান। এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই জলপথের রক্ষক ও অভিভাবক ইরান ছিল এবং থাকবে। ট্রাম্পের মন্তব্য নিয়েও ব্যঙ্গ করেন আরাকচি। বলেন, টোল হিসাবে 20% ফি খানিকটা বেশি। এক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করবে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।